আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো প্রতিদিনের মতোই আজকে রিপ্লে কমেন্টের ভিডিও নিয়ে আসলে চলে এসলাম। তো আমারকে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা কমেন্ট করেন বলে আমি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের কিনা চাকরি সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন আছে তারা অবশ্যই এই ভিডিওর নিচেই আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করার সময় অবশ্যই আপনার নাম, আপনার পুরোপুরি ঠিকানা বা ডিটেলস আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, তাতে করে ভিডিওতে যখন আপনার নাম নেব তখন আসলে আপনার আপনাকেই যে ডাকছি বা আপনার জন্য যে রিপ্লে ভিডিও বানাচ্ছি এটা যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের সেই ভিডিও। প্রথমেই আজকের ভিডিওতে যিনি আমাকে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে নাসির উদ্দিন। উনি লিখেছেন, ভাই বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ কি সমগ্র বাংলাদেশ নাকি জেলা ভিত্তিক? এইটা আসলে আপনি কি বুঝাইতে চাইছেন আমি বুঝতে পারছি, যে বাংলাদেশ একটা ট্রেডে কি পুরো বাংলাদেশের লোকজন আবেদন করতে পারবে নাকি একটা নির্দিষ্ট জেলার লোক আবেদন করতে পারবে। প্রথমে বলে রাখি যে বাংলাদেশ যখন সৃষ্টি হয় অর্থাৎ 1971 সালের 16ই ডিসেম্বরের পর থেকে বা 1972 জানুয়ারিতে যখন প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় বেসামরিকে, তখন থেকেই কিন্তু জেলা ভিত্তিক কোঠা অনুযায়ী কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে আসছে। তো 1972 সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে যে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ জেলা কোঠা অনুযায়ী সমগ্র বাংলাদেশে, পুরো বাংলাদেশের 64 জেলার মানুষ আবেদন করতে পারবে, কিন্তু একটা ট্রেডের জন্য হয়তোবা 2টা জেলা বা একটা জেলার মানুষ আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তি সামনেও আসবে সেটাও অবশ্যই জেলা ভিত্তিকই হবে। তো ধন্যবাদ নাসির উদ্দিন ভাই আপনাকে কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমাকে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে রুনা আক্তার। উনি লিখেছে, ভাইয়া হাতে পোড়া দাগ থাকলে করতে পারবো নাকি, আর কত বছর বয়স হলে অ্যাপ্লাই করা যায়? তো রুনা আক্তার, প্রথমে আপনাকে বলে রাখি, আপনার হাতে যদি পোড়া দাগ থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু এখানে আপনার চাকরিটা হবে না। সো শুধু শুধু টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। সেনাবাহিনীতে যারা সোলজার পদে চাকরি করে তারা হয়তোবা জানে যে শরীরে যদি কোনো অংশে সেলার দাগ অথবা পোড়া দাগ থাকে তাহলে অবশ্যই অকৃতকার্য বলে কিন্তু সেই প্রার্থী গণ্য হয়। এবং শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে পদ আছে বা বেসামরিক যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইভেন সেখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আসলে আপনার হাতে কাটা দাগ আছে কিংবা সেলাইয়ের দাগ আছে বা পোড়া দাগ আছে কিনা এটা তারা তখন সেই হিসেবে ম্যাটার করে না। সো আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অবশ্যই চাকরির জন্য অ্যাপ্লিকেশনের বয়স সেনাবাহিনীর বেসামরিক হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর। তো রুনা আক্তার, আপু, আমি বিশ্বাস করি যে আমি আমার এই ক্ষুদ্রতম ব্রেন দিয়ে যতটুকু আপনাকে বোঝানো সম্ভব বুঝিয়েছি এবং আপনি একজন জ্ঞানী মানুষ। তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ রুনা আক্তার আপনাকে কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমাকে লিখেছেন রাসেল। উনি লিখেছেন, ভাই আমি 2022 সালের সামরিকে এনসিই পদে ভর্তি হতে গেছিলাম, হয়নি। এখন বেসামরিক গুলোয় চেষ্টা করতেছি, এগুলোর বেতন কেমন যদি একটু বলতেন, আর সুযোগ সুবিধা বেসামরিকে কেমন সেগুলা একটু বললে খুবই উপকার হয়। প্রথমে বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর এনসিই পদটা কিন্তু 3য় শ্রেণী, যেটার বেসিক হচ্ছে 8,800 টাকা, এবং পরবর্তীতে যখন আপনার চাকরিটা হয়নি আপনি এখন বেসামরিকের জন্য চেষ্টা করতেছেন, এইখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির চাকরি আছে। আর এটা সর্বনিম্ন বেসিক হচ্ছে 8,250 টাকা থেকে শুরু। সো এটা আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করবে বা আপনার জেলা কোটার উপর ভিত্তি করবে যে আপনি কোন কোঠায় চাকরি করছেন বা কততম গ্রেডে আপনি চাকরি করছেন। তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের 2015 সালের পে স্কেল অনুযায়ী আপনার সর্বনিম্ন বেসিক হচ্ছে 8,250 থেকে সর্বোচ্চ 20,010 টাকা, মানে 20তম গ্রেডের যে বেতনের কাঠামোগুলো আমি বললাম। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ পোস্টই কিন্তু ওই 16 থেকে 20তম গ্রেডের মধ্যেই হয়ে থাকে। খুব অল্প সংখ্যক পোস্ট যেটা আসছে 16তমর উপরে যে গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলোর কথা আলাদা, কিন্তু বেশিরভাগ ট্রেডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির
বেতন স্কেল কিন্তু ওই 16 থেকে 20তম গ্রেডের মধ্যে। সো আপনি যদি এনসি পদে ভর্তি হতে চান তাহলে আপনার হয়তোবা বেসিক আসতো আই মিন 8,800 টাকা হলে 18তম গ্রেডে। সো বুঝতেই পারছেন যে আমি কি বোঝাইতে চেয়েছি, এবং সবকিছু মিলাই যে কত বেতন আসবে এটা বলাটা খুবই টাফ ব্যাপার, কারণ এক একটা সিটি অনুযায়ী আসলে বেতন নির্ধারণ করা হয়। সাপোজ আপনি যদি 8,250 টাকা বেসিকে ভর্তি হন, যদি আপনি ওই রংপুর ক্যান্টনমেন্টের আন্ডারে থাকেন, সেখানে তো আপনি সিটি ভাতা পাবেন না। সো আপনি তার সঙ্গে পাবেন, প্রথমে পাবেন 8,200 টাকা, 250 টাকা মূল বেতন, তার সঙ্গে 60% বাড়ি ভাড়া, মনে করেন যে 5,000 টাকা। তাইলে 5,000 টাকা পাবেন না, কারণ রংপুরে যেহেতু সিটি অ্যালাউন্স নেই, তো সিটি অ্যালাউন্স এখান থেকে মনে করেন 5,000 টাকার জায়গায় আপনি 4,000 টাকা পাইতে পারেন। আর এমনি টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত খরচ ইত্যাদি আরো অন্যান্য কিছু ভাতা আছে। এই সমস্ত মিলে হয়তোবা আপনার যেটা আসবে সেই অ্যামাউন্টটাই আপনি পাবেন। তবে নির্ধারিত একটা অ্যামাউন্ট আপনি পাবেন, সেই অ্যামাউন্টটা আমি পাবলিকলি মুখে বলতে পারছি না, কারণ আসলে আর্মিতে যারাই চাকরি করে তারা কিন্তু কখনোই নিজের পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনা করে না, কারণ দেশ সেবায় উদ্বৃত্ত হয়ে আপনাকে সরকার যতটুকু স্যালারি দিচ্ছে অতটুকু নিয়ে আপনি আপনার সন্তান স্ত্রী নিয়ে থাকার মতো একটা আসলে চাকরি, বা খুব বেশি যে না তাও না। আপনার থেকে আপনি যখন চাকরিতে ঢুকবেন তখন বুঝতে পারবেন যে আপনার থেকে একটা আহ রাজমিস্ত্রি বা অথবা একটা অটো চালক আপনার থেকে বেশি টাকা ইনকাম করে মান্থলি। তো আশা করি রাসেল ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন। এখানে আসলে বেতন বলাটা এক্স্যাক্টলি খুবই দুষ্কর, তবে পাবেন আপনি মোটামুটি একটা ব্যালেন্স করার মতো একটা বেতন পাবেন। তো রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তী যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমাকে লিখেছেন ওমর সানি, উনি লিখেছেন বেসামরিক অফিস সহায়ক পরিবারের জন্য কোয়ার্টার পায় নাকি? আহ অফিস সহায়ক অর্থাৎ বার্তাবাহক। তো ওমর সানি ভাই, প্রথমেই বলে রাখি যে বেসামরিকের অফিস সহায়কের যে পোস্টের জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন, এটা হচ্ছে 20তম গ্রেডের 4র্থ শ্রেণীর একটা চাকরি, যা বাংলাদেশ সেনাবাহিনীর তে যদি এটা দুই রকম নাম আছে, একটা হচ্ছে অফিস সহায়ক এবং আরেকটা হচ্ছে বার্তাবাহক অর্থাৎ মেসেঞ্জার। তো মেসেঞ্জাররা সাধারণত অফিসারদের সঙ্গেই থাকে, অফিসারদের রানার হিসেবে কাজ করে বা অফিসিয়াল কাজকর্ম করে থাকে। তো এদের জন্য আসলে পারিবারিক বাসস্থান আছে কি না? অবশ্যই আছে। তবে এখানে একটা কথা আমি একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিক হোক অথবা বেসামরিক হোক, সবার জন্যই বাসা বরাদ্দ আছে, কিন্তু এটা বাই সিরিয়াল নেম। অর্থাৎ একটা ক্যান্টনমেন্টে যদি মনে করেন যে 50,000 জনবল আছে, সেখানে কিন্তু 50,000 বাসস্থান নেই। তো সেখানে বাসস্থান থাকতে পারে সর্বোচ্চ 10,000 বা 20,000ই ধরেন। তো বাকি 30,000 লোকের আসলে কি অবস্থা হবে? এরা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল, একজনের পরে একজন। এটা একটা নির্ধারিত মেয়াদে থাকে, অর্থাৎ 2 বছর অথবা 3 বছরের জন্য কোয়ার্টার বরাদ্দ করা হয়। সো সেই কোয়ার্টারের মেয়াদ যদি 3 বছর পার হয়ে যায়, আপনি যখন নেমে যাবেন, আপনার পরবর্তী নামের যে তালিকায় যে আছে সে ওইখানে যে আপনার বাসায় আবার উঠবে। সো এইভাবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যে কোয়ার্টার গুলো আছে, বিভিন্ন ইউনিটের যে কোয়ার্টার গুলো বরাদ্দ আছে, সেইখানে কিন্তু ঠিক এইভাবেই মেনটেনেন্স করে এতদিন ধরে তারা, বা সামরিক অথবা অসামরিক বা বেসামরিকের লোকজন যেটাই বলি না কেন, তারা কিন্তু একসঙ্গে বসবাস করে আসছে। তো অফিস সহায়কের জন্য অবশ্যই বাসস্থান আছে, কিন্তু আপনি চাকরিতে ঢুকেই যে একটা বাসস্থান পেয়ে যাবেন, পারিবারিক কোয়ার্টার পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে সেই সিরিয়ালে নাম লেখাতে হবে, এবং সেই সিরিয়াল অনুযায়ী যদি আপনার কখনো নাম অনুযায়ী সেই সিরিয়াল যদি আসে, তখন কিন্তু আপনি অবশ্যই সরকারি বাসা পাবেন। তবে একটা নির্ধারিত মেয়াদের মধ্যে পাবেন, হয়তোবা 2 বছরের জন্য বা 3 বছরের জন্য। 2-3 বছরের পর কিন্তু আপনাকে আবার নেমে যেতে হবে এবং আবারও সিরিয়ালের জন্য নাম লিখতে হবে। তো এই ছিল আজকের রিপ্লে ভিডিও এবং রিপ্লে কমেন্টের ভিডিওটা। তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরো সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ আসবে। তো সেই ভিডিওগুলো আনতে হলে অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করতে হবে, এবং যে যেখান থেকে প্রশ্ন করবেন প্লিজ অ্যাড্রেস সহকারে প্রশ্ন করবেন, তাহলে আর না, যখন আমি রিপ্লে ভিডিওটা দিই তখন এক্স্যাক্টলি আমি যেটা আপনার জন্য বানিয়েছি বা আপনার রিপ্লে ভিডিওই করছি সেটা যেন আপনি বুঝতে পারেন। এবং যারা যারা প্রশ্ন করবেন তাদের প্রতি আমার অবশ্যই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে। যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আই লাভ ইউ, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন, এবং অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।